2024 সালের আমি আর ডামির ওইরকম কেন হবে? মানে দলে থাকলেই তো আর দলে প্রভাব আপনি বিস্তার করতে পারবেন না। ডক্টর ইউনূস থাকলো প্রধান, আপনি ইলেকশন করলেন। তিনজন ব্যক্তি না, আমরা তিনজন ব্যক্তি, আমরা যদি জাতীয় সরকার গঠন করি, আবার তিনজন নির্বাচনে অংশগ্রহণ করলাম, তাহলে আপনার নির্বাচনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে এখানে। এটা হয় না, এটা তো পলিটিক্যালি রং। সারা পৃথিবীতে তো ক্ষমতায় থাইকেই ইলেকশন করে, অসুবিধা কি? না না, আপনি সারা পৃথিবীর সাথে বাংলাদেশের উদাহরণ দিলে হবে না। কোন পৃথিবীর কোন দেশে জাতীয় সরকার করে আবার তারা নির্বাচনে অংশগ্রহণ করছে, সেখানে একটা স্ট্রং নির্বাচন কমিশন থাকে ভারতে। তাহলে আপনারা যেহেতু, আচ্ছা বুঝতে পারছি, তাহলে আমার ভুল, আপনারা যেহেতু ইলেকশনে অংশ নিবেন সেই জন্য আপনারা জাতীয় সরকার করলেন না, তাই কি? ইলেকশনে অংশ আমি জাতীয় সরকার করলে, আপনি আমি সবাই যদি জাতীয় সরকারে অংশগ্রহণ করি, ইলেকশনে করবো কার সাথে? সরকারের সাথে সরকারের ইলেকশন, এটা তো পলিটিক্যালি একটা রং আইডিয়া। এটা তো টোটালি পলিটিক্যালি রং আইডিয়া। বাংলাদেশে কি কোনোদিন এরকম একটা হইতে পারবে না যে 10টা দল মিলে একটা ইলেকশন কালীন সরকার তৈরি হবে? এটা হইতে পারবে না? শোনেন, সেটার জন্য আপনাকে সময় দিতে হবে, আরো সময় নাই। এখন যে ট্রানজিশনাল পিরিয়ডে আমরা রয়েছি, একটা মানে যুগ সন্ধিক্ষণে আমরা রয়েছি, এখন আমাদের এই বিপ্লবকে, আমাদের আন্দোলনকে, আমাদের অভ্যুত্থানকে যদি সুসংহত করতে হয়, তাহলে অবশ্যই যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, সেখানে একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন। এখন আপনি যদি জাতীয় সরকার গঠন করেন আগে, তাহলে হাসিনার সাথে আপনার পার্থক্য থাকলো কি? আর আমরা যেটা নির্বাচনে কমিটমেন্ট করেছি আন্দোলনের সময়, আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলন করে, তাদের সবার সাথে আমাদের কমিটমেন্ট হয়েছে, তারাও আমাদের সাথে কমিটমেন্ট করেছে যে আফটার দ্য ইলেকশন উই উইল মেক আপনার ন্যাশনাল গভর্নমেন্ট। আপনি এখন এই কথা বললে তো হবে না। হেলাল ভাই, এই জামায়াতের সাথে, মানে আপনারা সবসময় জামায়াতকে ব্যবহার করেছেন, জামায়াতের শক্তিটাকে নিজেদের মধ্যে আপত্তি করেছেন, রাজপথে আপনারা থাকতে চান নাই, আপনারা বসে বসে চা খেয়েছেন, এয়ার কন্ডিশন রুমে সুন্দর কাপড় চোপড় পরে থেকেছেন। জামায়াত আন্দোলন করেছে, আমি একটু বলি, জামায়াত আন্দোলন করেছে এবং জামায়াত কিন্তু 17 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর যখন দরকার হয়েছে তখন আপনাদের সার্ভিস দিয়েছেন। কিন্তু জামায়াতের নেতারা যখন ফাঁসির কাস্টে ঝুলেছে, জামায়াতের বিরুদ্ধে যখন বিভিন্ন রকম অন্যায় অত্যাচার হয়েছে, বিএনপি জামায়াতের সাথে একটা বিবৃতি দিয়েও পাশে থাকে নাই। এখন বিএনপি কি এইটা কি মনে করে যে বিএনপি আসলে প্রথমে হলো আপনার বক্তব্য, প্রথমটাকে আমি ধরছি যে এটা ঠিক না, যে বিএনপি 17 বছর আন্দোলন সংগ্রাম, গুম খুনের শিকার সবচেয়ে বেশি হয়েছে, জামাতের কয়েক শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে। আপনি একটা উদাহরণ দেখেন, 28 তারিখে যখন সর্বশেষ 28 অক্টোবর যখন আমাদের উপর যে ভীষণ ক্র্যাকডাউন হলো, আমাদের জনসমাবেশকে বন্ধ করে দিল, তখন কিন্তু জামাতে ইসলামও যুগপৎভাবে আমাদের সাথে ওইখানে একটা আন্দোলন করেছে। হেলাল ভাই, বেয়াদবি না নিলে একটা ছোট্ট রসিকতা করব। হেলাল ভাই বেয়াদবি না নিলে একটা ছোট্ট রসিকতা করব। আমরা 90 এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি আমাদের নেতা, মানে আপনি যেটাকে ক্র্যাকডাউন বলতেছেন 28 অক্টোবর, এর থেকে বড় বড় ঘটনায় তো আপনি চায়ের কাপটাও নামায় রাখেন নাই টেবিলের উপর। কেন আমরা 17 বছর আমরা আপনি চাই খাইতেছিলেন, ধরেন 90-তে যে এই ঘটনা পুলিশ ঘটাইছে, সরি, সেগুলি তো হয়তো আপনি চায়ের কাপটাও নামায় রাখেন নাই, সেটাকে আপনি ক্র্যাকডাউন বলতেছেন 28 অক্টোবরের ঘটনা। না, 28 অক্টোবরে আমি বলছি যে আমাদের উপর যে পরিমাণ ক্র্যাকডাউনটা হলো, এবং তার আগেও আপনারা 17 বছর ব্যাপী এই সরকারের বিরুদ্ধে কখনো আমরা থেমে থাকিনি, অবিরাম ভাবে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। আমাদের গুম খুন কত হয়েছে দেখেন। এই আপনার লাস্ট যে 34 দিনের যে আন্দোলন, এই সরকার পতন হলো, সেখানেও আমাদের প্রায় 150 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, এবং এ পর্যন্ত আমাদের বিএনপির 29 লাখ নেতাকর্মীর নামে আপনার মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কত ইলিয়াস আলীর মতো একজন ছাত্র নেতাকে গুম করেছে, চৌধুরী আলমকে গুম করেছে, কত লোককে গুম করেছে, খুন করেছে। এগুলি তো বহুবার বলা হয়েছে, কিন্তু হেলাল ভাই, আমি আপনার কনসিয়াসের কাছে একটা প্রশ্ন করতে চাই। আপনি বলেন যে চায়ের কাপ, আমরা যখন বলছেন যে আমরা এসি রুমে ছিলাম, তখন প্রতিবাদটা করি যে আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করলাম, ঘর ছাড়া বাড়ি ছাড়া হলাম। আপনি যদি এখন এটা বলেন, আর আমাদের অন্য রাজনৈতিক দল তারাও আমাদের সাথে যুগপৎ আন্দোলন করেছে, আমি তাকে খাটো করে বলছি না, আমি খাটো করছি না, কিন্তু 17 বছরে আমাদের এই আত্মত্যাগকে, আমাদের দলের উপর যে পরিমাণ অত্যাচার করা হয়েছে, আমাদের দলকে ধ্বংস করবার জন্য আমাদের নেতার, আমাদের নেত্রী এবং খালেদা জিয়া, যিনি আপনার আজকে বাংলাদেশের ইউনিটির প্রতীক, তার বিরুদ্ধে 33টা মামলা দেওয়া হয়েছে আমাদের, এবং তাকে 7 বছর জেলে রাখা হয়েছে। আমাদের কে হয়েছে? এখন আপনি বলছেন, এখন যারা বলছেন যে তাদের বিরুদ্ধে যখন মামলা হয়,
আমরা কিন্তু বলেছিলাম যে মামলাটা আপনার ন্যায্যতার ভিত্তিতে হতে হবে এবং এই মামলায় যেন আইনগত দিকটা বারবার বলি। অথচ দেখেন 111-এ যখন আমাদের নেতাদেরকে গ্রেফতার করা হলো তখন কিন্তু আমরা আমাদের সহযোগী আমাদের জোট সঙ্গীত থেকে আমরাও কোনো বিবৃতি পাইনি। এটা আমি বলতে চাচ্ছি না, আপনি বলছেন তাই। আচ্ছা হেলাল ভাই, আমি ইতিহাসের দিকে না যাই। হেলাল ভাই, আমার গলায় ব্যথা একটু, এই জন্য আস্তে কথা কইতে হইতেছে। এই যে ইতিহাসের দিকে না যাই, ব্যাপারটা কি বিএনপির আচরণ থেকে কি এইটা মনে হয় না যে ডেফিনেটলি বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এখন আবার আওয়ামী লীগ অনুপস্থিত, তার মানে হচ্ছে বাংলাদেশে যদি এখন ইলেকশন হয় বিএনপি 280টার বেশি সিট পাবে, এটা আমি নর্মালি বুঝতে পারি। তো বিএনপি এখন 280টার বেশি সিট পাবে, বিএনপি অস্থির হয়ে গেছে যে বিএনপি 280 সিট পায় এসে তারেক সাহেব এসে প্রধানমন্ত্রী হবে, বেগম জিয়া যদি রাজনীতিতে থাকতে চান প্রেসিডেন্ট হবেন বা অন্য কোনো কিছু হবেন, জনাব আজিজুল বারী হেলাল বড় একজন মন্ত্রী হবেন, বা কি হবেন আমি জানি না। এবং এইটার জন্যই অস্থির হয়ে গেছেন, যেইটার এই জন্য যখনই আমরা সংস্কারের কথা বলি, যখন আমরা বলি আমরা কি একই জায়গায় আসবো, তখন আপনারা এটা পছন্দ করেন না। যখন এইটার মধ্যে এটা বলা হয় যে ভাই আপনাদের সঙ্গে তো জামাত ছিল, আপনাদের সঙ্গে তো বাম দল ছিল, জনাব সাকি ছিল, জনাব নূর ছিল, এগুলি কথা শুনলেও আপনাদেরকে কষ্ট লাগে। আপনার উপর থেকে দেখেন হ্যাঁ তোমাদেরকে দিয়ে দিব না 5-10টা আসন, এরকম একটা ভাব আপনাদের, তাই না হেলাল ভাই? এইটা আপনি বলছেন, এর কোনো সোর্স আমি জানি না, সোর্স থেকে আপনি বলছেন। আপনি যে বলছেন অস্থির, আমরা অস্থির হবো কারণ সমস্ত রাজনৈতিক দল, জামাত ইসলামকে নির্বাচন চাচ্ছে না, বাম সংগঠনগুলোকে নির্বাচন চাচ্ছে না। আর আমরা রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি যে আপনি 111-এর সময় আপনি দেখেন যেই সরকারটা 2 বছর অন্যায়ভাবে ক্ষমতায় থাকলো, 3 মাসের সরকার 2 বছর থাকলো, সেই 2 বছর থাকার ফলে যে 17 বছরের একটা ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই 17 বছরের ফ্যাসিবাদকে তাড়াতে কত রক্ত এবং সংগ্রামের প্রয়োজন হলো। আবার কি আমরা দেখতে পাচ্ছি যে আবারও যদি এরকম, এই সরকারের মেয়াদ এখনো অনিশ্চিত, আপনারা যদি এরকম এবং এই সরকারের মধ্যে আপনার 111-এর কুশীলবরা কিন্তু রয়ে গেছে এবং ফ্যাসিবাদের কুশীলবরা রয়ে গেছে, এখন তারা আপনার তাদের মেয়াদটাও এখন পরিষ্কার করে বলছে না। সুতরাং আবারও কি দুটো ডেট যেখানে বলেন, দুটো ডেট যেখানে বলেন, দুটো ডেট না হেলাল ভাই, একটা ইয়া বলছে যে মানে হয় ডিসেম্বর থেকে জানুয়ারি জুন পর্যন্ত, একটা এটাকে স্প্যান বলছে, আইদার অর না রে ভাই। যখন এটা জানুয়ারিতে সময় হলে জানুয়ারি, ফেব্রুয়ারি। এখানে আরেকটা কথা বলছে যে যদি সংস্কার কমিশন যে সমস্ত প্রস্তাব দিছে সেগুলো যদি রাজনীতিবিদরা না মানে তাহলে তিনি নির্বাচনে যাবে। তাহলে আমার প্রশ্ন, আপনার এই পণ্ডশ্রম কেন? রাজনীতিবিদরা যদি না মানে তাহলে আপনি নির্বাচনে যাবেন, তাহলে এই সময় ক্ষেপণ করছেন কেন? সময় ক্ষেপণ করে আপনি বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করে এই আমি আসতেছি হেলাল ভাই, আমি আপনার কাছে আসবো, আমি আপনার কাছে আসবো। আমি একটু মাসুদ ভাইয়ের কাছে যাই। মাসুদ ভাইয়ের কাছে যাওয়ার আগে দর্শকদের কাছে একটা প্রশ্ন করছিলাম যে আমাদের রিজভী ভাই, আমাদেরও মানে আমাদের আরেক নেতা, বিএনপি নেতা, তিনি এখন জনাব রুহুল কবির রিজভী মন্তব্য করেছিলেন যে সব শিক্ষা প্রতিষ্ঠানকে